नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো সাবুদানার পকোড়া বা সাবুদানার বড়া। সাবুদানার পকোড়া কিভাবে বানাবো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে এক বাটি সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে আমি একটু বড় বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। আগে সাবুদানাটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে জলটাকে আমি ফেলে দেব। সাবুদানাটা দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেই বাটিতে আমি সাবুদানা নিয়েছিলাম ওই বাটিতেই এক বাটি জল নেব। নিয়ে এই সাবুদানার মধ্যে দিয়ে দেব। এক বাটি সাবুদানার মধ্যে জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। সাবুদানাটা ওদিকে ভিজুক, এদিকে আর যে যে উপকরণগুলো লাগবে আমি এদিকে নিয়ে নিয়েছি। আমি এখানে একটা আলু নিয়েছি, ওটা আমি প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। আলুটাও সিদ্ধ বসিয়েছি। আর এদিকে কড়াইতে আমি শুকনো খোলায় কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। সাবুদানার পকোড়া বানাতে এতটা বাদাম লাগবে না, যতটা পরিমাণের বাদাম লাগবে আমি দিয়ে নেব। শুকনো খোলায় বাদামগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। সাবুদানার পকোড়া বানাতে গেলে আর যেসব উপকরণগুলো লাগবে সেগুলোও আমি এখানে কেটে নিয়েছি। ধনিয়া পাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, অনেকটা ধনিয়া পাতা, অনেকটা কারি পাতা আর ঝালের পরিমাণ হিসাবে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর আধা ঘন্টা হয়ে গেছে। এদিকে আমার সাবুদানাটাও ভিজে ফুলে দেখুন অনেকটা হয়ে গেছে। আর আমি যেই পরিমাণ জল দিয়েছিলাম দেখুন সাবুদানাটা পুরো ঝরঝরে হয়েছে। সাবুদানার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সাবুদানা ভেজালে পকোড়াটা খুব সুন্দর হয়। আলুটা আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। আলুটাকে পুরো মেখে নেব। আর আলুটার মধ্যে আমি যে সাবুদানাটা ভিজিয়েছিলাম সাবুদানাটাকে দিয়ে নেব। প্রথমে দিয়ে ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। আমি তো মাঝারি বাটির এক বাটি সাবুদানা ভিজিয়েছিলাম। এক বাটি সাবুদানাটা ভিজে ফুলে এতটা হয়েছে। আর সাবুদানাটা দেখুন ঝরঝরেও হয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা তো দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে সাবুদানাটা একসঙ্গে মেখে নেব। সাবুদানাটা দেখুন আলুর সঙ্গে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। সাবুদানার পরিমাণ হিসাবে আলুটা দিতে হবে। আলু বেশি দিয়ে দিলে কিন্তু নরম হবে, পাঁপড় পাঁপড় ক্রিস্পি ক্রিস্পি হবে না। আর এখানে আমি আর সাবুদানা মাখার মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা। পরিমাণ মতো বাদামটা দেব। খুব বেশি বাদাম দিলে কি হয়, বাদামটা যখন পকোড়াটা বানাবো তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পরিমাণটা খুব বেশি না দিয়ে অল্প পরিমাণের বাদাম। আর তার সঙ্গে আমি এখানে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, কারি পাতা সব কিছু তুলে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি তো এখানে পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা তো অপশনাল। নিরামিষ দিনে বানাতে চাইলে এতে পেঁয়াজটা না দিলেই চলবে। আমি যখন নিরামিষ দিনে বানাই পেঁয়াজটা দিই না। এখানে দেখুন সব কিছুর সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সাবুদানার সঙ্গে। আর সব কিছুর পরিমাণটা ঠিকঠাক থাকলে খেতেও ভালো হয়। বাদামটা খুব বেশি হয়ে গেলে কিন্তু ছেড়ে চলে যাওয়ার ভয় থাকে যখন পকোড়াগুলো বানাবো। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এগুলো হাতের সাহায্যে আমি গোল গোল শেপ দিয়ে নেব। আর এখানে দেখুন আমি সাবুদানাগুলোকে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। যে কোনো শেপ দিয়ে ভাজা যায়, কিন্তু দেখতে ভালোটা নিয়ে দরকার। আর এরকমভাবে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই জেলে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাবুদানাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। কড়াইটার তেলটা তো আমি গরম করে নিয়েছিলাম। গরম করে গ্যাসটা স্লো করে দিয়েছি। কারণ গ্যাসটা যদি না স্লো করি ওপরগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, ভিতরটা ভালো করে ভাজা হবে না। সেই হিসাবে গ্যাসটা এই অবস্থায় আমি স্লো করে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে যতগুলো সাবুদানার পকোড়া ধরবে আমি দিয়ে দিলাম। দিয়ে সাবুদানার পকোড়াগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে আমি আরও কিছুটা বানিয়ে নিচ্ছি ততক্ষণ এদিকের ভাজা হতে হতে।
এখানে সাবুদানার পকোড়ার এক দিকটা তো ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম অপর পিঠটা ভাজা হওয়ার জন্য। সাবুদানার পকোড়াগুলোকে তো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। আমি তো এক বাটি সাবুদানা ভিজিয়েছিলাম, তাতে কিন্তু অনেকগুলোই পকোড়া বানছে। এখানে দেখুন কতটা আছে, কিছুটা কড়াই দিয়েছি, আবার কিছুটা বানিয়ে রেখেছি। আর সাবুদানার পকোড়াটা অনেকটাই ভারী জিনিস। নাস্তায় যদি এরকমভাবে সাবুদানার পকোড়া বানানো হয়, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে, মুখরোচক জিনিস। আর তার সঙ্গে এটা হেলদিও, আর পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। সাবুদানার পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব, আর একটু ব্রাউন ব্রাউন করেই ভাজবো। সাবুদানার পকোড়াগুলোকে একটু বেশ ভালো করে ভাজলে বেশ পাঁপড়ের মতো খেতে হয়, আর একটু হালকা ভাজলে একটু নরম নরম খেতে হয়। আর এখানে দেখুন এই পকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর পকোড়াগুলো আমি অনেকটাই ব্রাউন করে ভেজেছি, ক্যামেরার কালারের জন্য একটু লাইট লাগছে। কড়াই থেকে সব পকোড়াগুলো আমি তুলে দেব, আর যে বাকি পকোড়াগুলো আছে সেগুলোও আমি সেমভাবে ভেজে নেব। দেখুন পকোড়াগুলো তো আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। আর পকোড়াটা আমি একটু গরম অবস্থাতেই ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, পাঁপড়ের মতো। বাকি সাবুদানার পকোড়াগুলো সেগুলোও আমি সেমভাবে ভেজে নেব। সাবুদানা ভিজিয়ে সব কিছু দিয়ে মিক্স করে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। আর বাচ্চাদের স্কুলের সময় তো হুড়োহুড়ি থাকে, এরকমভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিলে সেটা হুড়োহুড়ির সময় বাচ্চাদেরকে ভেজে দিলে, তাদের মাঝে মাঝে এরকম চটপটা নাস্তা দিলে খেতেও ভালো লাগে। আমি তো একবারে বেশি করে বানিয়ে নিই, বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিই। ছেলেদের সকালে যখন স্কুল থাকে, হুড়োহুড়ি থাকে, এরকমভাবে শুধু শেপ দিয়ে তেলে ভেজে দিই। আর এখানে দেখুন সব পকোড়াগুলোই আমার হয়ে গেছে, আর দেখুন অনেকটাই ক্রিস্পি হয়েছে। আর যেমন ক্রিস্পি আর খেতেও খুব ভালো লাগে, আমার বাড়িতে তো সবাই পছন্দ করে। আর আজকে আমি রেসিপিটা যে বানালাম, এটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবারই ভালো লাগবে, বড় থেকে ছোট সবারই। পকোড়াগুলো তো আমার হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি, সসের সঙ্গে দেব। আর আজকের রেসিপিটা তো আমি এখানেই শেষ করব। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে।